দর্শক, স্বাগত জানাই মোহনা টেলিভিশনের রাজনীতি বিষয়ক টক শো ভিন্ন মাত্রায়। কুষ্টিয়ার দৌলতপুরে ধর্ম অবমাননার অভিযোগ তুলে আস্তানায় হামলা চালিয়ে একজনকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে। নতুন করে আলোচনায় এসেছে মব সংস্কৃতি। যখন অন্তর্বর্তীকালীন সরকারের সময় মব কালচার মাত্রাতিরিক্ত বেড়ে গিয়েছিল, তখন নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরই স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছিলেন কঠোর হাতে মবকে দমন করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রীর সেই বক্তব্যে কতটুকু আস্থা রাখা যায় সেই প্রশ্ন এসেছে নতুন করে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি এই হামলার নিন্দা জানিয়ে তারা বলেছে স্বরাষ্ট্রমন্ত্রী বললেও এখনও তারা মব দমনে ব্যর্থ হয়েছে। এসব বিষয় এবং সমসাময়িক রাজনৈতিক অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব আজ। অনুষ্ঠানের পুরোটা সময় জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি রনি রাজা, এবং আজ আলোচনা করবার জন্য স্টুডিওতে আছেন গণ অধিকার পরিষদের মুখপাত্র ও সিনিয়র সহসভাপতি ফারুক হাসান। স্বাগতম আপনাকে। আমাদের সঙ্গে আরও আছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট হুমায়রা নূর। স্বাগতম আপনাকে। আজকে আমি ফারুক ভাই আপনাকে দিয়ে আলোচনা শুরু করি। যেমনটি বলছিলাম, আমরা দেখলাম অন্তর্বর্তীকালীন সরকারের সময় সবচেয়ে বেশি সমালোচিত হয়েছে যে বিষয়টি মব সংস্কৃতি, এবং সেটি নিয়ে পরবর্তীতে নতুন সরকার এসেই কিন্তু বলেছিলেন যে আমরা মবকে দমন করব। কতটা সফল হলেন? আমরা গতকালও একটি দেখলাম মাজারে হামলা চালিয়ে হত্যা করা হলো, যদি এই বিষয়ে একটু বলতেন। ধন্যবাদ আপনাকে। অন্তর্বর্তীকালীন সরকারের আমলে যে ধরনের আমরা ঘটনাগুলো দেখেছি, বিশেষ করে রাস্তায় আন্দোলন সংগ্রাম, এই সবগুলোই যে যৌক্তিক ছিল বা এই সবগুলোই যে আপনার দাবিকে কেন্দ্র করে রাজপথে নেমেছিল, বিষয়টি কিন্তু এমন নয়। অনেক আন্দোলনই ছিল আর্টিফিশিয়াল, নানাভাবে নানান দিক থেকে চাপ দেওয়ার জন্য কিংবা নানান স্বার্থ হাসিলের জন্য এই আন্দোলনগুলো বিগত সময়ে করা হয়েছে। তো যাই হোক, নির্বাচিত সরকার আসার পরে ওই যে আন্দোলন সংগ্রাম কিংবা ধরুন যে অযাচিত আন্দোলন যেটাকে আমরা বলি, জনগণ যেখানে আপনার ভোগান্তিতে পড়ে, এরকম আন্দোলনের সংখ্যা কিন্তু অনেকটাই কমে আসছে। তো সেই জায়গা থেকে আমরা বলতে পারি যে বিএনপি নেতৃত্বাধীন যে সরকার ইতিমধ্যে ক্ষমতায় আসছে, আসার পরে এরকম যে সংস্কৃতি এটা একবারেই কমে আসছে। তো এটাকে আমরা সাধুবাদ জানাই। একবারে জিরো হয়েছে এটা আমরা বলতে চাই না। এখন কুষ্টিয়ার যে বিষয়টি, এটা নিয়ে আসলে ভিন্ন ভিন্ন ব্যাখ্যা ইতিমধ্যে কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া গণমাধ্যমে দেখতে পাচ্ছি। যেমন ধরুন এই যে মব সংস্কৃতি, আসলে মব সংস্কৃতি জিনিসটার সাথে আমি নিজেও আসলে মাঝে মাঝে কনফিউজড হয়ে যাই যে হোয়াট ইজ দ্য মব কালচার। এখন ধরুন আপনি যেই অ্যাঙ্গেল থেকে, যে পয়েন্ট অফ ভিউ থেকে এটাকে মব কালচার বলছেন, আরেকজন কিন্তু তার পয়েন্ট অফ ভিউ থেকে সে এটাকে মব কালচার বলতে চায় না। যেমন ধরুন এই কুষ্টিয়ার ঘটনা আমরা যেটা যতটুকু মিডিয়ার মাধ্যমে দেখেছি, যে ওখানে একজন কথিত পীরকে হত্যা করা হয়েছে, বা ধরেন যে ওই আস্তানার যিনি প্রধান ধর্মগুরু তাদের পয়েন্ট অফ ভিউ থেকে। এই যে কথিত শব্দটি বললেন, অনেক মিডিয়াও কথিত শব্দ ব্যবহার করেছে। হ্যাঁ, আমি আসবো। ধরেন আপনার স্বাধীনতা আছে, বাক স্বাধীনতা আছে, সংবিধান আপনার অনেক কিছু করার অধিকার দিয়েছে, কিন্তু আপনার একটা লিমিটও দিয়ে দিয়েছে। যেমন ধরেন আপনি আপনার গাড়ি নিয়ে রাস্তায় বের হয়েছেন, আপনি ইচ্ছা মতো চালাবেন, লিমিটের মধ্যে, আপনার স্পিড লিমিটের মধ্যে, তাই তো? আপনার গাড়ি, আপনি ড্রাইভার, আপনি ড্রাইভ করতেছেন, কেউ তো বাধা দিতে পারবে কি? আপনি ধরেন উল্টো পথে গাড়ি চালানো শুরু করেছেন, সেজন্য আইন আছে, তো রাইট। এখন আমরা যতটুকু গণমাধ্যমে সোশ্যাল মিডিয়াতে দেখলাম যে ওই পীরের যে আস্তানাই, সেখানে নানা রকম ধর্মকে অবমাননা করার যে আপনার নানা রকম পুরনো একটি ভিডিও ছড়ানো হয়েছে, পুরনো হোক নতুন, যাই হোক যে বিষয়গুলো। তো এই জন্য আমি বলেছি যে আপনার যেমন ধরেন যে ধর্ম কর্ম কিংবা আপনার সংস্কৃতি পালন করার অধিকার আপনাকে রাষ্ট্র দিয়েছে, সংবিধান দিয়েছে, একইভাবে আপনার কিন্তু ব্যারিকেডও আছে, লিমিটেশন আছে, যে আপনি এতটুকু করবেন বা এতটুকু করতে পারবেন। আপনি চাইলেও অন্য কোনো ধর্ম, অন্য কোনো সংস্কৃতি, এই ব্যারিকেডটা কে দিয়েছে? রাষ্ট্র বা আইনে? অফকোর্স আইন। আপনি চাইলেও তো অন্য আমি ওই জায়গাটাই আলোচনা আসতে চাই, যে আমি এইজন্যই বলেছি যদি তাই হয় তাহলে তো আইন দিয়ে তাকে দণ্ডিত করা যাবে, এইজন্যই বিচার করা যাবে। তারা যে ঘটনাটি ঘটেছে এটাকে আমি সমর্থন করছি না। এখন রাষ্ট্রের দায়িত্বটা কি? রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে সঠিকভাবে তদন্ত করে যারা সত্যিকার অর্থে কালপ্রিট, অপরাধী, এদের বিরুদ্ধে যথাযথ অ্যাকশন নেওয়া। এখানে রাষ্ট্রকে যথাযথভাবে তদন্তটা করতে হবে। তদন্তের আগে আমি ধরেন যে একপাক্ষিকভাবে এখানে একটা জাজমেন্ট দিতে পারি না বা রায় দিতে পারি না। এই জন্যই বললাম রাষ্ট্রের এটা দায়িত্ব। ধন্যবাদ আপনাকে। অ্যাডভোকেট হুমায়রা নূর, আপনি আইনজীবীও, আমরা আইনের জায়গা থেকে জিজ্ঞেস করছি যে একজন যদি অপরাধ হয়, যাকে পীর বলা হচ্ছে, তার সঙ্গে মতের পার্থক্য রয়েছে। আমরা নির্বাচনের আগে দেখেছি বিএনপি নেতারা অনেকে বলেছিলেন যে দক্ষিণপন্থার উত্থানের কারণে এই মব সংস্কৃতি বেড়েছে।
তো সেই জায়গা থেকে এখন তো বিএনপি মধ্যপন্থী রাজনৈতিক দল হিসেবে পরিচিত, তারা সরকার ক্ষমতায় রয়েছে, এখনো মবটা হচ্ছে। এবং আমি আপনার অবগতির জন্য তথ্য দিচ্ছি, গত 24 ঘন্টায়ও কোনো মামলা হয়নি, কাউকে আটক করা হয়নি এই ঘটনায়, যদি একটু বলতেন। ধন্যবাদ রনি ভাই আপনাকে, আমার সহ-আলোচক ফারুক ভাই এবং আজকে যারা আমাদের দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। একজন আইনজীবী এবং একজন সাধারণ মানুষ দুইটা জায়গা থেকেই আমাকে যদি আপনি জিজ্ঞেস করেন, আমি এক কথায় উত্তর দিব, সেটা হচ্ছে আমরা আইনের সুশাসন দেখতে চাই। এই পর্যন্ত আমরা ইন্টারিম গভর্নমেন্টের আমলে দেখেছি যে যার ইচ্ছে মতো যখন তখন যে কোনো দাবি নিয়ে একটা আন্দোলনে নেমে যেত। আবার যখন যেখানে প্রথম দিকে যখন কোনো আইন শৃঙ্খলা বাহিনী ছিল না, সরকার ছিল না, তখন কিন্তু ছাত্র জনতারা নিজেরা এই আইনের ব্যবস্থাটা তারা নিজ হাতে দায়িত্ব নিয়ে পালন করেছে। 5 থেকে 8 তারিখের কথা, জি। তখন এই যে রাস্তায় ট্রাফিক মেইনটেইন করা, বিভিন্ন এলাকায় ভয়াবহ ডাকাতি হচ্ছিল, সেগুলো স্টপ করা, পাহারা দেয়া, ইভেন মন্দির মসজিদে যেই ঝামেলাগুলো করার যেই একটা আশঙ্কা তৈরি হয়েছিল, পায়তারা করা হচ্ছিল একটা ধর্মীয় বিদ্বেষের রূপ দেওয়ার জন্য, সেইটাও স্টপ করার জন্য কিন্তু মসজিদে হিন্দুরা, মন্দিরে মুসলমানরা ভাই ভাই হয়ে পাহারা দিয়েছে না। তারপরে একটা ইন্টারিম গভর্নমেন্ট এসেছে, তাদের কাছে আমাদের আশা ছিল যে তারা এই আইন শৃঙ্খলা ব্যবস্থার একটা যথাযথ একটা ব্যবস্থা নিবে এবং স্ট্রিক্টলি এটা হ্যান্ডেল করবে, কিন্তু তারা কিন্তু সেটা পারে নাই। এবং তখন বারবার করেই এখন যারা সরকার দলীয় তারা বলছিল যে এই সরকার যেহেতু নির্বাচিত সরকার না, নির্বাচিত সরকার আসলেই সব ঠিক হয়ে যাবে। কিন্তু এখন তো নির্বাচিত সরকার এসেছে, এখনো কেন এই মব সংস্কৃতি চলছে? তার মানে কি ওই সময় এই অতিরিক্ত মব কালচারকে উস্কে দেওয়ার পিছনে তারা যতই সামনে মব একে তাকে গালমন্দ করুক, ওই যে প্রথম আলো আর ডেইলি স্টারে আগুন দেওয়ার যে ঘটনা, সেটার পেছনেও তাদের ইন্ধন ছিল কিনা আমি আজকে এখানে প্রশ্ন রেখে গেলাম। কারণ অবশ্যই এই যে তৌহিদি জনতার ব্যানার বলেন, এই যে যারা বিভিন্ন ধর্মীয় ব্যানারে এই কাজগুলো করে, ধর্মীয় রাজনীতি আপনি বলতে পারবেন না যে শুধু অমুক দল আর তমুক দল করে। বিএনপির এই জোটের মধ্যেও কিন্তু ধর্মীয় রাজনীতি করা রাজনৈতিক দল আছে। সুতরাং এই যে কোনো রাজনৈতিক দলের ব্যানারে কিন্তু এই মব হয় নাই, কিন্তু সারা বছরই এই ছাত্র জনতারা যারা অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে, এই যে ফারুক ভাইরা যারা তাদের সহযোদ্ধারা ছিল, তাদের উপরে দোষ চাপানো হয়েছে, এনসিপির ছেলেপেলের উপর দোষ চাপানো হয়েছে। কিন্তু তারা কিন্তু তাদের দায়িত্ব যতটুকু সময় সরকার ছিল না ততটুকু সময় দায়িত্ব পালন করেছে। কিন্তু আবার যখন প্রয়োজন বোধে তারা এই সমস্যাগুলো উত্তরণের জন্য সেই জায়গায় গিয়ে আবার এগুলো থামানোরও চেষ্টা করেছে। ডেইলি স্টার, প্রথম আলোর ঘটনায় কিন্তু আমাদের দল থেকে আমরা নিজেরা উপস্থিত থেকে এই অগ্নিসংযোগ থামানোর জন্য এবং ওখানে যারা সাংবাদিক ছিলেন তাদেরকে উদ্ধার কাজের জন্য আমরা সহযোগিতা করেছি। তখনও আমরা স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রশ্নবিদ্ধ করেছি। অন্তত পক্ষে এই সরকারের আমলে এই যে জনাব সালাউদ্দিন আহমেদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নিলেন, উনি যদি এই মন্ত্রণালয়ের দায়িত্ব ঠিকমতো পালন করতে না পারেন, উনি যদি সংবিধান বিশেষজ্ঞ হিসেবেই কাজ করেন, তাহলে উনি আইন মন্ত্রণালয় নিলেন না কেন? উনি প্রধানমন্ত্রীর প্রক্সি হিসেবে ভূমিকা পালন করেন, উনি আইন মন্ত্রণালয়ের কাজ উনি করেন, উনি 10-15টা মন্ত্রণালয়ের কাজ উনি একাই করছেন। কিন্তু নিজের মন্ত্রণালয়ের যেই কাজ, যেটা মূল কাজ, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করা, সেই কাজের প্রতি তার কোনো নজর নাই। উনি খালি বড় বড় বয়ান দেয় এবং কোনো কিছুই ঠিক হয় না। অন্তর্বর্তী সরকারের সময় যে মানুষ স্বস্তি চায়, মানুষ নির্বাচন হয়েছে, মানুষ এখন একটা নির্বাচিত সরকারের উপর মানুষ আস্থা রাখতে চায়, কিন্তু মানুষ কি স্বস্তিতে আছে? আপনি দেখেন প্রথম আলোর একটা রিপোর্ট আমি আপনাকে দেখাই, এই যে দেখেন এখানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই 3 মাসের একটা ডাটা দেয়া হয়েছে। হ্যাঁ, ফেব্রুয়ারিতে তো নির্বাচন হয়েছে, আমি জানুয়ারির কথা বাদই দিলাম। আচ্ছা, বলা হয়েছে ফেব্রুয়ারিতে 10 জন নিহত এবং 1933 জন আহত হয়েছে, মার্চে 18 জন নিহত এবং 912 জন আহত হয়েছে। এই যে এই এতজন নিহত হয়েছে, তার মধ্যে রাজনৈতিক সহিংসতায় নিহত এবং আহতর যে সংখ্যাটা আমি বললাম, তার মধ্যে রাজনৈতিক সহিংসতায় 94% সংশ্লিষ্টতা হচ্ছে বিএনপির। এই যে 100তে 94 নাম্বার পেল বিএনপি এই রাজনৈতিক সহিংসতায়, এটার জন্য তো তাদেরকে অ্যাওয়ার্ড দেওয়া উচিত। কি চমৎকার! কিন্তু ওনাদের যে স্বরাষ্ট্রমন্ত্রী,
উনি কই? উনার কাজটা কি? উনার কাজটা তো উনি করছেন না। উনি দিনরাত মিথ্যাচার করছেন। সংবিধান এই সংস্কারের যেই প্রস্তাবনা, সেই প্রস্তাবনা ঐক্যমত্য কমিশনে উনি যেই বিষয়গুলোতে উনারা দলকে প্রতিনিধিত্ব করেছেন, উনি যেই বিষয়গুলোতে উনার নোট অফ ডিসেন্টও ছিল না, সেই বিষয়গুলোতে এসে উনি এখানে ভেটো সংশোধন আনা দিচ্ছেন হচ্ছে। এবং সেই অধ্যাদেশগুলো ওনারা র্যাটিফাই না করে আউটরাইট নাকচ করে দিয়েছেন। কারণ সরকারের ক্ষমতা কম্প্রোমাইজ হয়ে যাবে, সরকারের ওখানে নগ্ন হস্তক্ষেপের সুযোগ কমে যাবে। অথচ উনার যেটা কাজ, আপনি দেখেন বিএনপির 1 নাম্বার ট্রাম্প কার্ড কি ছিল নির্বাচনের আগে, বলেন তো রনি ভাই? সংস্কার। 1 নাম্বার ট্রাম্প কার্ড লাস্ট মোমেন্টে যেটা তারেক রহমান এসে ঘোষণা করেছেন, হ্যাঁ, তারপরে ভোটের কথা বলেন তো? বললেন, গণভোটের ফ্যামিলি কার্ড। ফ্যামিলি কার্ড তো শুরু থেকেই বলেছিলেন। হ্যাঁ, এইটা বিএনপির 1 নাম্বার ট্রাম্প কার্ড ছিল। আমরা অনেক প্রশ্ন করেছিলাম এটা নিয়ে, যে ফ্যামিলি কার্ড আমরা কি মানুষ সুবিধা পাক এটা না পাক এটা চেয়েছিলাম? শেখ হাসিনার আমলেও তো এরকম বয়স্কদের জন্য কার্ড, তারপরে যে সোশ্যাল সিকিউরিটি কার্ড জন্য নানান রকম কার্ড TCB দেওয়া কার্ড হয়েছিল, দিয়েছিল। টিসিবি কার্ড। হ্যাঁ, তো এই যে অভ্যুত্থানের পর ইন্টারিম গভর্নমেন্টের সময় বিভিন্ন এলাকায়, এই যে আমার নিজের এলাকায় আমার বাসায় যে গৃহকর্মী কাজ করেন, ওই আপার নিত্যদিন, এই যে 2 দিন আগেও অভিযোগ করছিলেন যে আমার তো টিসিবি কার্ড ছিল, আমি স্বল্প মূল্যে আমি নিজের দ্রব্যমূল্য দ্রব্য মানে কিনতে পারতাম, মুদি দোকানে যেগুলো পাওয়া যায় সেগুলো যে টিসিবির ভ্যানে এসে বিক্রি করতে, ওনারা এটা স্বল্প মূল্যে কিনতে পারতো, এটা ওনার কষ্ট হয়। এখন কি হয়েছে? উনার না, যে টিসিবিটা TCB তো কার্ড, অন্তর্বর্তী সরকারি বন্ধ করে দিয়েছিল। বলছি টিসিবি কার্ড উনার কাছ থেকে ছাত্র দলের ছেলেরা নিয়ে গিয়েছে এবং তারা বলেছে এটা রিইস্যু করে দিবে। আজ পর্যন্ত সেটা পায় না। তার মানে কি, এখন আপনি বলছেন যে ইন্টারিম গভর্নমেন্ট টিসিবি কার্ড বন্ধ করে দিয়েছে, এখন এটা ফ্যামিলি কার্ড রূপে ফিরে এসেছে। হলো এটা ফ্যামিলি কার্ড, মানুষ সুবিধা পাক, দলগত বিবেচনায় কেউ সুবিধাপ্রাপ্ত না হোক, এইটা আমাদের দাবি ছিল। আমাদের দাবি ছিল ভর্তুকি। একটু আমি একটা লাইন যেটা যেই কারণে কথাটা তুলেছি শেষ করেন, সেটা হচ্ছে এই যে ভর্তুকিগুলো কিভাবে আসবে, সেটার প্রণোদন, সেটার প্ল্যানটা কি, সেটা আমরা জানতে চেয়েছি। হ্যাঁ, আপনি আমি ট্যাক্স দিয়ে কষ্ট করে যে আপনি আজকে এখান থেকে বেতন তুলবেন, আপনার বেতনের টাকা থেকে একটা অংশ ট্যাক্স কেটে রাখবে, তার মানে কি এই ভর্তুকি আপনাকেও বিয়ার করতে হচ্ছে না? আমাদের তার মানে সচেতন সমস্ত নাগরিকের কিন্তু দায় আছে এবং তার পকেটের টাকা কোথায় খরচ হচ্ছে সেটা জানারও তার অধিকার আছে। আচ্ছা, ফ্যামিলি কার্ড দিল, হ্যাঁ, আপনি দেখেন, আপনাকে আরো শুনবো আমরা এই পর্যায়ে। একটু ফারুক হাসানকে শুনতে চাই। ফারুক আমি হাসান, এই লাইনটা বলে নেই, না হলে এই কথাটা যে কারণে তুলেছি সেটা ভুল হয়ে যাবে। এই ফ্যামিলি কার্ডের প্রলোভন দেখিয়ে আপনি রিপোর্টেড নিউজ বলছি, আমি আনরিপোর্টেড নিউজ বলছি না, ওই সোশ্যাল মিডিয়া দেখে বলছি না, সোনাগাজী ফেনীতে কৃষক দলের নেতার হাতে একজন গৃহবধূ ধর্ষিত। ফরিদপুরে একজন বিধবাকে 2 এপ্রিল সুজন শেখ নামে একজন বিএনপি নেতা তিনি ধর্ষিত। এবং আরও একটা ঘটনা আছে, মোস্ট প্রবাবলি ফরিদপুরেই, ওটা নিউজ লিঙ্কটা আমার সামনে এখন নেই দেখে আমি বলছি না, যেটা নিউজ লিঙ্ক আছে রিপোর্টেড নিউজ সেটাই আমি সামনে বললাম। তাহলে টিসিবি কার্ডের প্রলোভন দেখিয়ে যেই দলের নেতারা নিরীহ মা বোনকে ধর্ষণ করে, আপনারা সেই সব কাজকে প্রশ্রয় দেন, আচ্ছা, আর বড় বড় কথা বলেন, আপনাদেরকে মানুষ বিশ্বাস করবে না? কেন বিশ্বাস করবে? জি, সরকার এ বিষয়ে কতটুকু উদ্যোগ নিতে পারছে বা সরকার কতটা সফল হচ্ছে এইসব মানে মব ভায়োলেন্সের দিয়ে শুরু করেছিলাম আমরা, পাশাপাশি হুমায়রা নূর প্রশ্ন আনলেন টিসিবির প্রলোভন নিয়ে, যে ধর্ষণ করা বা অন্যান্য যে অপরাধ। যদি আমি উল্লেখ করি, গতকালকে একজন মানবিক ডাক্তার যিনি বিনা টাকায় কিডনি প্রতিস্থাপন করেন, তার কাছেও যুবদলের একজন চাঁদা চেয়েছিলেন। পরবর্তীতে তাকে আশ্বস্ত করা হয়েছে যে ব্যবস্থা গ্রহণ করা হবে। এই সব মিলিয়ে সরকারের অবস্থান নিয়ে আপনি কতটুকু সন্তুষ্ট, ফারুক হাসান? প্রথমত হচ্ছে যে ফ্যামিলি কার্ড বা ফার্মার্স কার্ডের যে আপনার বিষয়টি যখন বিএনপির পক্ষ থেকে মানে সামনে নিয়ে আসা হলো ইশতেহারে, এটা নিয়ে সবাই মোটামুটি আশাবাদী ছিল যে দেশে ভালো কিছু হবে এবং ওমেন এম্পাওয়ারমেন্টের যে বিষয়টা তারা বারবার তুলে নিয়ে আসার চেষ্টা করে যে নারীদেরকে ক্ষমতায়নের ওই জায়গাটাতে নিয়ে আসতে হবে। তো আমরাও এটা নিয়ে অনেকটাই আশাবাদী ছিলাম। তবে এটা নিয়ে এখন পর্যন্ত আসলে তাদের ম্যানেজমেন্টের যে অনেকটা ঘাটতি রয়েছে এটা পরিলক্ষিত দেখতে পাচ্ছি আমরা। তবে এই ফ্যামিলি কার্ডের যে উদ্দেশ্য, তারা যদি সত্যিকার অর্থে এটা বাস্তবায়ন করতে পারে, ইমপ্লিমেন্ট করতে পারে প্রপারলি, তাহলে অবশ্যই এটাতে আমাদের দেশের জনগণ উপকৃত হবে। আর যদি তারা ম্যানেজমেন্ট সঠিকভাবে করতে না পারে, যেমনটি তারা ঘোষণা দিয়েছেন যে আপনার এখানে দল মত বিবেচনা করা হবে না, সত্যিকার অর্থে যারা নিডি, যারা প্রান্তিক
পর্যায়ের মানুষ তাদের হাতেই এই ফ্যামিলি কার্ড পৌঁছানো হবে, এরকম ভাবে যদি তারা সত্যিকার অর্থে পৌঁছাতে পারে তবেই এটার যে পারছে লক্ষ্য তো, উদ্দেশ্য পারছে নয় কি? সেটা হাসিল হবে। যদি বলি সরকার দায়িত্ব নেওয়ার পরেই রমজান এবং ঈদ বিবেচনায় শুরু করে দিল এবং স্টার্টিং ইজ ভেরি গুড। আমি হ্যাঁ। তো এটা বলছি না যে হ্যাঁ। এখন এই চূড়ান্ত জাজমেন্টে যাওয়ার মতো সময় এখনো আসে নাই, বা চূড়ান্ত জাজমেন্ট এখনো দেওয়ার সুযোগও নেই, আমাদের ওয়েট করতে হবে, অপেক্ষা করতে হবে। তো সেই জায়গা থেকে এখন যেগুলো আলোচনা আমরা মাঠে বা রাজপথে বা ধরেন যে মিডিয়াতে দেখতে পাচ্ছি, এটার অনেকাংশেই অনেকগুলো ভ্যালিড কারণ রয়েছে। তো এই জন্যই বললাম যে সরকারকে এখানে আরও দায়িত্বশীল ভূমিকায় ধরেন যে এই কাজগুলো হ্যান্ডেল করতে হবে। আর আপনি যেটা বললেন যে যুবদল ইতিমধ্যে আমাদের মানবিক ডাক্তার প্রায় 3,000-এর মতো কিডনি বোধহয় তিনি বিনা পয়সায় প্রতিস্থাপন করেছেন। এরকম একজন ডাক্তারের হসপিটালে গিয়ে চাঁদা চাওয়া, এটা তো আসলে মানে অমানবিক, অগ্রহণযোগ্য। তো এই ঘটনা তো শুধু একটা না, এরকম ঘটনা বিভিন্ন জায়গায় ঘটে। এগুলোকে আরো কঠোর হস্তে সরকারকে দমন করতে হবে। তো সেই জায়গা থেকে সরকার রয়েছেন, আমি জন্যই বলছি আমরা তো আসলে ভাই একটা পজিটিভ পরিবর্তন চাই। ধরেন আগে যে ধরনের সরকার ছিল, সরকার প্রধান যদি বলতো আগামীকালকে পশ্চিম দিকে সূর্য উঠবে, সবাই এক বাক্যে বলতো ইয়েস কালকে ওটাই উঠবে। মানে তাদের যে বিবেকবোধ, সত্য মিথ্যা যাচাই করার যে মনুষ্যত্ববোধ, এটা ছিল না। তা আমরা 5 আগস্টের পরে ওই রকম রাজনৈতিক কালচার মানে রাজনৈতিক প্র্যাকটিস যদি এখনো চলমান রাখি তাহলে তো পরিবর্তন আসবে না। এখন আমাদের দলের একজন সরকারে আছেন, তার মানে আমি সরকারের সব কাজকে মানে বৈধতা দেব, তাদের ভালো কাজ মন্দ কাজ, এটা তো হতে পারে না। আমাদের মনে করেন যে এখানে একটা ইতিবাচক রাজনৈতিক ধারা প্রতিষ্ঠা করতে হবে, চর্চা করতে হবে। আজকের যিনি প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তিনিও কিন্তু ঘোষণা দিয়েছেন যে আমি যদি কোনো ভুল করি বা আমাদের সরকার যদি কোনো ভুল করে আপনারা সমালোচনা করবেন, আমরা সঠিক থাকলে আপনারা অ্যাপ্রিসিয়েট করবেন। এখন রাজনীতির মাঠে এই পরিবর্তনটা যদি আমরা আনতে চাই তাহলে আপনাকে দেখতে হবে ধরেন সরকার যে ভালো কাজগুলো করে বা সরকারের যদি ভালো উদ্যোগ থাকে এটাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে, সাধুবাদ জানাতে হবে। আবার সরকারের যতগুলো জনগণ বিরোধী সিদ্ধান্ত বা জনগণ বিরোধী যদি কোনো কার্যকলাপ তারা করে থাকে আপনাকে অবশ্যই ক্রিটিক করতে হবে, সমালোচনা করতে হবে। কিন্তু আপনি শুধুমাত্র সরকারের সমালোচনা করবেন নগ্নভাবে, এটাও যখন গ্রহণযোগ্য না। আবার সরকারের খালি প্রশংসাই করে যাবেন বিগত সময়ের মতো, এটাও কোনোভাবে আমরা প্রত্যাশা করি না। আমরা সত্যিকার অর্থে একটা ইতিবাচক রাজনীতি চাই। তো সেই ইতিবাচক রাজনীতিটা আসলে কতটুকু বিএনপি সরকার করতে পারবে তা আসলে আমরা এখনো পরিষ্কারভাবে মানে আমরা আসলে সেই রাইটটা এখনই দিতে পারছি না। তার জন্য আমাদের সময় দরকার, সময়ে বলে দিবে তারা কতটুকু করবে। তবে তাদের স্টার্টিং পয়েন্টটা অনেকটাই ভালো, আমি একবারেই মন্দ বলবো না। স্টার্টিং পয়েন্ট ইজ ভেরি গুড। তারা এখন পর্যন্ত যতগুলো উদ্যোগ নিচ্ছেন, কিন্তু এটাও বলতে হবে ধরেন যে আমাদের যে গণঅভ্যুত্থানের যে মূল স্পিরিট, জুলাই গণঅভ্যুত্থানের যে স্পিরিট, এই স্পিরিট যদি ভুলুণ্ঠিত হয় তাদের মাধ্যমে, তাহলে এটাও কিন্তু দেশের জনগণ কোনোভাবে মানে পজিটিভলি এটাকে নেবে না। জুলাইকে ধারণ করে, জুলাইয়ের স্পিরিটকে ধারণ করে আমাদের সামনের বাংলাদেশ নির্মাণ করতে হবে। কারণ তারুণ্যের প্রত্যাশাটাই হচ্ছে আমাদের জুলাই স্পিরিট, জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিট। আমি একটু আলোচনার জন্য বলছি যে জনগণ ভালোভাবে নেবে না জুলাই স্পিরিটকে, তো জনগণ মূল্যায়ন করবে। তাহলে আমরা নির্বাচনে তো দেখলাম যে বিএনপিকেই জনগণ বেশি সমর্থন দিল। জুলাই স্পিরিটের আমাদের একটি দলও রয়েছে এনসিপি, তাদেরকেও 6 জন তারা সংসদে গিয়েছেন আরেকটি জোটের সঙ্গে হয়ে। তাহলে আমরা কিভাবে আশ্বস্ত হব যে জনগণ পরবর্তীতে আবার এই দলের কাছে ফিরবে? আসলে দেখেন আমি বিএনপি তো এটা অ্যাড করে দিই ওনাকে। এনসিপি শুধু একা জুলাই অভ্যুত্থানের দল না, এখানে আমার ভাই আছে গণ অধিকার পরিষদ থেকে, ওনারাও আমাদের সহযোদ্ধা ছিলেন। এটা অস্বীকার যদি আমি করি এটা ঠিক হবে না, আমি স্বীকার করেই নিচ্ছি। তারপরে বলেন, নির্বাচনের আগে বা নির্বাচন পর্যন্ত, ধরেন নির্বাচনের পরের প্রেক্ষাপট তো আলাদা, এখন অন্যভাবে জাজমেন্ট হবে। নির্বাচনের আগ পর্যন্ত আমরা যারা নির্বাচনে অংশগ্রহণ করেছি, রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়েছি, সবাই বিপ্লবের পক্ষের শক্তি, গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি। এখানে বিএনপি বলেন, জামাত বলেন, আমরা বলি, এনসিপি বা অন্যান্য যারা দল আছে, এই আন্দোলন সংগ্রাম তো একক কোনো দল করে নাই বা একক কোনো দলের নেতৃত্বে হয় নাই। মানে আপনি প্রশ্নটা এমনভাবে করলেন যে বিএনপি বোধহয় ওই সময় আপনার গণঅভ্যুত্থান বিরোধী শুধু না, বিএনপিও গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি। এখন যেহেতু নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি এখন সরকার গঠন করেছে, এখন 12ই ফেব্রুয়ারি পরবর্তী সময়ে বিএনপির জাজমেন্টটা আরেক রকম হবে। মানে 12ই ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত বিএনপি যা যা কর্মকাণ্ড করেছে তার উপরে জনগণ রায় দিচ্ছে যে বিএনপি এরকম, বিএনপি সেরকম বলছে না। কিন্তু 12ই ফেব্রুয়ারির আগে, বিফোর 12 ফেব্রুয়ারি
বিএনপিও গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি, এটা বিএনপি পরিষ্কার। এখনো গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি, এখন এখনকার সরকার judgment-টা আলাদা হবে। কার্যক্রম নিয়ে আপনি Yes, আলোচনা করতে পারেন, আমি এখনকার ওই জায়গাটাই judgment-টা আলাদা হবে। যেতে এই জন্য চাই। আমি বলছি যে আমরা সবাই গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি। আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টার মধ্য দিয়ে আমাদের এই গণঅভ্যুত্থান সাধিত হয়েছে। তো সুতরাং এখানে কাউকে পক্ষে কাউকে বিপক্ষে দাঁড় করার কোনো সুযোগ নেই। এখন বিএনপি সরকার গঠন করেছে, এই সরকারের কর্মকাণ্ডের উপরে আপনি এখন ধরেন যে মতামত দিতে পারেন, সমালোচনা করবেন, প্রশংসা করবেন তার কর্মকাণ্ডের মধ্য দিয়ে। তো এই জায়গাতে আমরা পরিষ্কার হয়ে, আমরা যেমন গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা বলেছি যে আমাদের দলগত সিদ্ধান্তটা কি, আমাদের দলের স্পিরিটটা কি। আমাদের দলের স্পিরিটটা হচ্ছে জুলাই সনদ গণভোটের পক্ষে। সুতরাং এটা আমরা বিএনপিকে বাস্তবায়নের জন্য আমরা কিন্তু বলেছি। আজকে যেমন ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী কিছুক্ষণ আগে কিন্তু ব্রিফিং দিয়েছেন, আপনারা দেখেছেন কিনা, যে তিনি কিন্তু বলেছেন যে আমরা গণভোটের পক্ষে। হ্যাঁ, মাঝখানে কি হয়েছে না হয়েছে আপনারা সবাই জানেন, সমালোচনা, আলোচনা, জনগণের চাপ সবকিছু মিলিয়ে। তো সুতরাং আমার ধারণা সরকার যদি জনগণ বিরোধী কোনো সিদ্ধান্তের দিকে যেতে চায়, এদেশে জনগণ মানে যেতে দেবে না। কারণ আমরা কিন্তু ওই বিগত 17 বছরের যে রাজনৈতিক কালচার এটা দেখে আসছি যে ওইরকম পরিস্থিতি আগামীতে তৈরি হোক এটা জনগণও মানবে না, এবং কেউ যদি হতেও চাই করতেও চাই তাকে টাইট দিয়ে সঠিক লাইনে রাখার চেষ্টা করবে। জি, ধন্যবাদ আপনাকে অ্যাডভোকেট হুমায়রা নূর। ফারুক হাসান যে বক্তব্যটির কথা বলছিলেন স্বরাষ্ট্রমন্ত্রীর, তিনি বলছেন এটি ঘটনাক্রমে সিদ্ধ, গণভোটের কথা বলেছেন। ঘটনাক্রমে সিদ্ধ অর্থাৎ ঘটনা ঘটে গিয়েছে, সিদ্ধ হয়ে গেছে। এখন আমরা অবৈধ বলছি না, এটি অবশ্যই বৈধতা রয়েছে। তবে যেহেতু গণভোট হয়ে গিয়েছে, আগামীতে আরেকটি গণভোটের, এই জুলাই অভ্যুত্থানের উপরে আরেকটি গণভোটের কোনো প্রয়োজনীয়তা নেই, তাই এটিকে আইন করা হচ্ছে না। পরবর্তীতে কোনো বিষয়ে যদি গণভোটের প্রয়োজন হয় তখন সেটি দেখা যাবে, এরকম উনি বক্তব্যটি দিয়েছেন। আপনি এই বক্তব্যে সন্তুষ্ট কিনা? শুনেন, জনাব সালাউদ্দিন আহমেদ যে কথাটা বলেছেন, এই কথাটা উনি বলতে পেরেছেন কারণ উনি জুলাই গণ অভ্যুত্থান দেখেন নাই। গণ অভ্যুত্থানে এই যে এতগুলো মানুষের অংশগ্রহণ, এতগুলো মানুষের রক্ত, এতগুলো মানুষের আহত হওয়া, এতগুলো মানুষের কাতরানো, ওটা উনি অনুভব করতে পারেন না বলে উনি এই গণ অভ্যুত্থান, এতগুলো মানুষের যে আশা আকাঙ্ক্ষা এবং গণভোট সব কিছুর বিরুদ্ধে দাঁড়িয়ে উনি সংবিধানকে ঢাল হিসেবে ব্যবহার করার চেষ্টা করেন এবং বারংবার উনি সংবিধানকে ভুলভাবে ব্যাখ্যা করেন। আপনি দেখেন উনি আজকে যেই কথাটা বলেছেন যে গণভোটের জন্য গণভোট অধ্যাদেশ হয়েছে, গণভোট হয়ে গিয়েছে, এবং গণভোটের অধ্যাদেশ হওয়ার আগে যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ হয়েছে এইটা নাকি আর্টিকেল 142 এর এগেইনস্টে। হ্যাঁ, উনি শুনেন, বলেছেন এই যে সংবিধানের মৌলিক সংস্কার হতে হলে যে একটা গণপরিষদ হইতে হবে বা এটার একটা বিশেষ প্রক্রিয়া লাগবে, জনগণকে সম্পৃক্ত করে সব রাজনৈতিক দল এবং জনগণের সম্পৃক্ত করার মাধ্যমে এই ধরনের একটা ডিসিশন নিতে হবে, এটা উনি আগে জানতেন না? ঐকমত্য কমিশনে তো আমরা গণপরিষদের কথা বলেছিলাম, কিন্তু এই সমস্ত কারিগরি এই জিনিসটাকে গণপরিষদের যে আলোচনাটাকে ঘুরিয়ে নিয়ে এইটাকে গণভোটের আলোচনায় তুলে নিয়ে গিয়েছেন উনি নিজে। উনি বলেছেন জনগণের রায় মেইন। এক, দ্বিতীয় হচ্ছে পরবর্তীতে জুলাই সনদ কিভাবে বাস্তবায়িত হবে এইটার যে আলোচনা সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তটা ফাইনালাইজ হইতে না দেওয়ার পিছনেও একমাত্র উনার হাত। আচ্ছা, কেন উনি তখন এই আলোচনাটা বাকি রেখেই এই জুলাই সনদ স্বাক্ষরের আয়োজন করতে চাপ প্রয়োগ করে? আমরা কিন্তু ওই সময় স্বাক্ষর করি না, আমাদেরকে তখন অনেকে অনেক কথা বলেছে, কিন্তু আমরা বলেছি যে বাস্তবায়ন প্রক্রিয়া স্পষ্টভাবে উল্লেখ না থাকলে আমরা কোনোভাবেই এটা স্বাক্ষর করব না। এরই প্রেক্ষিতে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ এবং গণভোট অধ্যাদেশ হয়েছে, এবং পরবর্তীতে যে গণভোটে সরাসরি যে প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নগুলোতে কি ছিল, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো, দুদক, বিচার বিভাগ, তারপরে হচ্ছে এই যে বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর একটা নিরপেক্ষতা, হ্যাঁ নিরপেক্ষতা নিশ্চিত হইতে হবে, অ্যাকাউন্টেবিলিটি থাকতে হবে, এবং সেইটা এনশিওর্ড হইতে হবে, এটা স্বতন্ত্র প্রতিষ্ঠান হইতে হবে। তারপরে উচ্চকক্ষ হইতে হবে পিয়ার সিস্টেমে, এবং উচ্চকক্ষে সাংবিধানিক সংস্কারের বিষয়গুলো থাকবে। এখন আপনি দেখেন তারপরে বলা হয়েছে যে 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে যেই 30টা প্রশ্নে সবাই একমত, ওই 30টা প্রশ্নে এবং এই যে উপরের যে প্রশ্নগুলো সেইগুলোতে বাস্তবায়ন যদি গণভোটে হ্যাঁ জয়যুক্ত হয় তাহলে সেটা বাস্তবায়ন করতে যেই সরকার জয়ী হবে তারা বাধ্য থাকবে। 4 নম্বর প্রশ্নে গিয়ে বলা হয়েছে যে যারা সরকার ক্ষমতায় আসবেন এই উপরোক্ত যে প্রশ্নগুলো এইগুলো ব্যতি রেখে যেইগুলো বাকি থাকবে সেগুলোর ক্ষেত্রে তারা নিজ দলীয় ইশতেহার বাস্তবায়ন করতে পারবে। এখন যেই জিনিসটাতে জনগণ খুদ নিজেরা ম্যান্ডেট দিয়েছে, এই যে জনগণের যারা প্রতিনিধি, এই সার্বভৌম বাংলাদেশে জনগণ হচ্ছে সর্বক্ষমতার অধিকারী অ্যাজ পার কনস্টিটিউশন। এই কনস্টিটিউশন অনুযায়ী বাংলাদেশের মানুষ এই পার্লামেন্টারি মেম্বারদেরকে
ক্ষমতা দিয়েছে নির্বাচিত করে কি জন্য? তাদের যেই অভিপ্রায় সেই অভিপ্রায়কে বাস্তবায়ন করার জন্য। এই পার্লামেন্টে গিয়ে তারা সর্বক্ষমতার অধিকারী হয়ে যায় নাই। সর্বক্ষমতার অধিকারী এখন পর্যন্ত জনগণ, সবসময় জনগণ। এই সংবিধানও না, এই সংবিধানের ধারক হিসেবে যিনি নিজেকে পরিচিতি দিচ্ছেন, যার নিজ দায়িত্ব বাদ দিয়ে তার সমস্ত অন্যের দায়িত্ব পালন করছেন, উনি আদতে কার প্রেসক্রিপশনে কাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য উনি জনরায়ের বিপক্ষে যে দাঁড়াচ্ছে, সেটা হচ্ছে প্রশ্ন। এবং ফারুক ভাই রাইটলি সেইড যে উনার এই কাজগুলো খালি চোখে মানুষ বুঝতে পারছে। আপনি একদম ছোট করে আমি আপনাকে একদম একটা উদাহরণ দিই। উনি বলেছেন যে এই যে দেখেন, উনার স্পষ্ট বক্তব্য হচ্ছে যে এই যে গণভোটের অধ্যাদেশের কথা, সেটা উনি বলেছে কি, গণভোটের বৈধতা তো আছে, গণভোট তো অবৈধ বলতেছি না। শুনেন, এই যে গণভোটটা হয়েছে, এইটার যে অধ্যাদেশ, সেটা আইনে পরিণত করতে হবে না? আপনি ওখানে লিখে দেন যে 12 তারিখ গণভোট হয়েছে, 12 ফেব্রুয়ারি, এইটা অত তারিখ পর্যন্ত কার্যকর থাকবে, এর পরবর্তীতে এটার কোনো কার্যকারিতা থাকবে না এবং ভবিষ্যতে কোনো গণভোট হবে না। এটা লিখে দিয়ে আপনি এতগুলো বিলের মধ্যে আপনি 97টা অ্যাজ ইট ইজ পাস করেছেন, বুঝলাম। আপনি বাকি কয়েকটা আপনি অ্যামেন্ড করে চেঞ্জ করে আপনি পাশ করেছেন। তাহলে আপনি কি এই ছোট্ট প্রস্তাবনাটা অ্যাড করে দিয়ে এই কার্যকারিতা কত তারিখ পর্যন্ত থাকবে সেই কথাটা অ্যাড করে দিয়ে এটা পাশ করলেই তো হয়ে যেত, এটা আইনে পরিণত হতো এবং এটার আইনি ভিত্তি তৈরি হতো। কিন্তু আপনি তো সেটা করবেন না। কারণ কি, আপনি যখন এটা নিয়ে ওই যে এই যে অধ্যাদেশগুলো নিয়ে যখন আলোচনা হয়েছে যে পরিষদে, সেই পরিষদে ওনারা কি রিমার্কস দিয়েছে আমি পড়ছি, আপনি শুনেন। ওনারা বলেছে, অধ্যাদেশের মাধ্যমে মূলত আইন প্রণয়নে সংসদকে বাধ্য করা হয়েছে এবং সংসদের সার্বভৌম আইন প্রণয়নের ক্ষমতাকে খর্ব করা হয়েছে, যেটার কারণে গণভোট অধ্যাদেশ 2025 বাংলাদেশের সাংবিধানিক ব্যবস্থার পরিপন্থী এবং একই কারণে রহিতকরণ আইন দিয়ে বাতিল করা প্রয়োজন। তার মানে উনি কিন্তু উনার যে ক্ষমতা, সেই ক্ষমতা, উনার ক্ষমতাকেই উনি বড় মনে করছেন। কিন্তু জনগণ যে এই 4টা প্রশ্নের আগে যে প্রথম প্রশ্নে যে ছিল যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ এবং গণভোট অধ্যাদেশের ভিত্তিতে এই যে জুলাই সনদটা বাস্তবায়িত হবে এবং এই বিষয়ে আপনারা এই 4টা প্রশ্নে একমত কিনা, এই যে জনগণ এই প্রথম প্রশ্নের আন্ডারে এই 4টা প্রশ্নতে অভিমত দিয়ে তাদের অভিপ্রায় প্রকাশ করলো, সেইটা বড় না। বড় হইলো কি, উনাকে নির্বাচিত করছে, তার মানে উনি নিজেকে প্রধানমন্ত্রী, উনি এখন নিজেকে খোদার পর্যায়ে ভাবা শুরু করছেন। আচ্ছা, ধন্যবাদ। এই যে উনার যে এই যে এত যে স্ববিরোধী আচরণ এবং উনি সামনে এক কথা বলে পিছে আরেক কথা বলে, এই যে মুনাফিকি আচরণ, এই যে হিপোক্রেসি উনি কার স্বার্থ বাস্তবায়ন করার জন্য জনগণকে এই ধরনের একটা বিশৃঙ্খল পরিস্থিতির মুখে ঠেলে দিচ্ছে, এটা কিন্তু সবাই সন্ধিয়ান, সবাই উনার এই খেলা বুঝে ফেলছে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমরা এই প্রশ্নটি নিয়ে ফারুক হাসানকে শুনি। ফারুক হাসান, হুমায়রানুর কিছু প্রশ্ন রাখছিলেন, যদি আপনি এটি অ্যাড্রেস করেন, এরপরে আমি মূল প্রশ্নে যাব। হ্যাঁ, উনি তো ওনার ব্যাখ্যা যেটা দিয়েছেন ওনার জায়গা থেকে দিয়েছেন, আমাদের বক্তব্য তো পরিষ্কার। হ্যাঁ জি, বলুন আপনি। আচ্ছা, নাহিদ ইসলাম বলেছেন যে এই গণভোট অধ্যাদেশের যে বাস্তবায়ন হচ্ছে না সেটির উপরে বলেছেন যে আমরা প্রস্তুতি নিচ্ছি, আমরা দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ রয়েছি আবার একটি আন্দোলন তো এর আগে একটি আন্দোলন হলো এবং অন্তর্বর্তী সরকারের প্রধান যিনি ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি বলেছিলেন যে সেটি মেটিকুলাস ডিজাইন ছিল। তাহলে কি সামনে অন্য কোনো মেটিকুলাস ডিজাইন আসছে কিনা, নাকি জনগণকে নিয়ে রাজনৈতিক আন্দোলন যেমনটি দেখেছি আমরা ইতিপূর্বে সেরকম আন্দোলন আসছে? না, তারা এখন প্রধান বিরোধী দল এবং সংসদের বাইরে বিরোধী দলের ভূমিকায়, সুতরাং তারা আন্দোলন সংগ্রামে ডাক দিতে পারে, আন্দোলন করতে পারে, এটা তাদের সাংবিধানিক অধিকার। হ্যাঁ, এই অধিকারে কেউ বাধাও দেওয়ার সুযোগ নেই, বাধা দিতেও পারবে না। বিগত সময়ের মতো তো আর এখন নতুন কোনো রাজনৈতিক কালচার, কি বলে আপনার, বিগত সময়ের মতো কালচার তো আমরা এখন কোনোভাবেই প্রত্যাশা করি না, এটা হতেও পারে না, হবেও না। তো সেই জায়গা থেকে তাদের দাবি যদি যৌক্তিক হয়ে থাকে অবশ্যই জনগণ সাড়া দেবে। আপনার কি মনে হয় একজন রাজনীতিবিদ হিসেবে যে তাদের দাবি কতটুকু যৌক্তিক, বা এই পর্যায়ে একটি নতুন সরকার দায়িত্ব নিয়েছে, আরো যেমন যদি বলি বিএনপি কিন্তু বারবার বলছে যেগুলোকে রহিতকরণ করা হয়েছে বা যে অধ্যাদেশগুলো কার্যকারিতা হারিয়েছে, উত্থাপিত হয়নি, সেই অধ্যাদেশগুলো আরো শক্তিশালী আইন আকারে সামনে আনা হবে।
এই কথার উপরে আস্থা রেখে একটু সময় দেওয়া উচিত কিনা বিএনপিকে? না, সময় দেওয়া তো অবশ্যই উচিত, তবে এটা মনে রাখতে হবে যে বাংলাদেশের জনগণ বারবার ধোঁকা খেয়ে খেয়ে এতটাই মানে তারা বিগত সময়ে বিএনপি দেয় না, সেটাই বলছি যে রাজনৈতিক ধোঁকা এত খেয়েছে তারা যে এখন ধরেন যে কারো উপরে তারা ট্রাস্ট রাখতে পারছে না, আস্থা রাখতে পারছে না। আচ্ছা আচ্ছা। তো সেই জায়গা থেকে তারা মনে করছে যে যেহেতু এটা একটা মানে বাধ্যবাধকতা ছিল, হ্যাঁ, আপনার ইন্টারিম সরকারের যে জুলাই সনদ, সেই জুলাই সনদের আলোকে, সুতরাং এটা যথাসময়ে না করাটা, এটা আবার ভবিষ্যতে তারা করবে, এই আস্থাটা তারা বিএনপি সরকারের উপর রাখতে পারছে না। তো সেই জায়গা থেকেই তারা মনে করছে যে যেহেতু বাধ্যবাধকতা থাকা সত্ত্বেও তারা এটা ইমপ্লিমেন্ট করে নাই, রেটিফাই করে নাই, সুতরাং তারা ভবিষ্যতে এটাকে আরও অধিকতর ধরেন যে আপনার বিচার বিশ্লেষণ করে নতুন আঙ্গিকে নিয়ে আসবে পার্লামেন্টে, এটা তারা করতে পারছে না। তো এখন বিএনপি আসলে দেখার বিষয় যে তারা এটা আসলে সত্যিকার অর্থে করবে কিনা, তো সেটা সময় বলে। সেই দেখার সময়টা দিবেন কিনা, মানে যারা এটা তো জনগণ সিদ্ধান্ত নিবে, এটা তো আমি একা আসলে এই সিদ্ধান্ত দিতে পারি না। আচ্ছা, এটা জনগণ সিদ্ধান্ত নিবে যে জনগণ আসলে সময় দেবে কিনা। তো আমি মনে করি কিছুটা সময় বিএনপিকে দেওয়া উচিত। হ্যাঁ, আচ্ছা, আমি আপনাকে আরেকটি প্রশ্ন করতে চাই একটি সংবাদের উপরে, যে গ্রামীণ ব্যাংকে সরকারি মালিকানা আর নিয়ন্ত্রণ কমিয়ে গ্রামীণ ব্যাংক সংশোধন বিল 2026 জাতীয় সংসদে পাশ হয়েছে। স্বাভাবিকভাবে কিছু প্রশ্ন সামনে এসেছে যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি তার অনেকগুলো সুবিধা নিয়ে অনেকগুলো অধ্যাদেশ পাশ করেছেন। তো সেগুলোকে এখন বিল আকারে পাশ হচ্ছে, যেখানে গুরুত্বপূর্ণ মানবাধিকার কমিশন বলি, বিচার বিভাগীয় আইনগুলো, সংস্কার আইনগুলো বাদ হয়ে যাচ্ছে, সেইখানে এই আইনগুলো পাশ হচ্ছে কার স্বার্থে? বা এইখানে স্বাভাবিকভাবে যেহেতু নির্বাচনের পরে ইঞ্জিনিয়ারিং শব্দগুলো সামনে এসেছে, অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিএনপির কোনো আতাত ছিল কিনা, এই সুবিধাগুলো ওই আলোচনাগুলোতে আরো ঘি ঢেলে দেয় কিনা, আপনার কি মনে হয়? না, সেটা তো একটা বড় প্রশ্ন অবশ্যই। তবে এটা মনে রাখতে হবে যে ধরেন যে ইন্টারিম সরকারের সময়ে যারা দায়িত্বে ছিলেন বা যারা ওই সময় দায়িত্ব পালন করেছেন, এদের বিষয়ে আপনার এই বিএনপির নেতৃত্বাধীন সরকার, এই সরকারের একটা উদাসীনতা আমরা ইতিমধ্যে লক্ষ্য করছি। যেমন ধরেন ইন্টারিম সরকারের যারা অ্যাডভাইজার ছিলেন, এদের অনেকের এই দুর্নীতির যে বিষয়, এই বিষয়গুলো কিন্তু একবারে প্রমাণিত। বিশেষ করে আমি প্রায় প্রমাণিতই বলা যায়। যেমন কালকেও দেখলাম সম্ভবত একটা নিউজ, আজকেও এটা বিভিন্ন গণমাধ্যমে আসছে, যে তৎকালীন আপনার স্বাস্থ্য উপদেষ্টা যিনি ছিলেন, উনি উনার গ্রামের বাড়ি ঢাকার পাশে ধামরাই, এখানে প্রায় 10 তলা একটা বড় বিল্ডিং, মানে একটা আপনার বাংলো টাইপের আর কি, আপনার কি বলে রাজকীয় প্রাসাদ, তিনি সেখানে তৈরি করছেন। তো হঠাৎ করে এত টাকা করবেন না, এটাই তো প্রশ্ন। তো উনি হঠাৎ করে এত টাকা কোথায় পেল? ওনার যে চাকরি জীবন, উনি যে ওনার এই সার্ভিস জীবনে আসলে ওই বাড়িটি আপনার তৈরি করতে বা বিনির্মাণ করতে যে পরিমাণ অর্থের প্রয়োজন, ওনার সারা জীবনের সঞ্চয় দিয়ে এটা সম্ভব না। আচ্ছা, অলরেডি গণমাধ্যমে উঠে আসছে। তাহলে হঠাৎ করে তিনি এই ধরেন যে অ্যাডভাইজার হওয়ার পরে এত টাকা কোথায় পেলেন? এটা আসলে শুধু ওই অ্যাডভাইজার না, ওরা অন্যান্য যারা অ্যাডভাইজার ছিলেন ইন্টারিম সরকারের আমলে, এদের প্রত্যেকের সম্পদের একটা তদন্ত হওয়া উচিত। কিন্তু বিএনপি সরকার এই বিষয়ে আসলে উদাসীন, তারা করতে চাচ্ছে না, বা কোনো এক অজানা কারণে তারা করতে অনিচ্ছুক। তো এই জিনিসটা আসলে আমাদের ভাবাই, সরকার উচিত ছিল যে ইন্টারিম সরকারের প্রত্যেকের এই সম্পদের একটা তদন্ত করা, তদন্ত সাপেক্ষে জনগণকে জানানো যে তাদের এই অবস্থা। তো এটা জানতে পারলে জনগণ আসলে এখান থেকে ধরেন যে সিদ্ধান্ত নিতে পারতো ভবিষ্যতে। শুধু তারা বা তাদেরই ধরেন যে সম্পদের হিসাব তা কিন্তু নয়। আমরা এটাও বলেছি যারা বর্তমান পার্লামেন্টে আছে, এদের প্রত্যেকের সম্পদ যেদিন পার্লামেন্টের প্রথম অধিবেশন হয়েছিল সেদিনেই তারা যাতে জনগণের সামনে প্রকাশ করে, এটা একটা বাধ্যবাধকতা যাতে সরকারের পক্ষ থেকে দেওয়া হয়, এটা আমরা আহ্বান করেছিলাম। যদিও তারা তাদের নির্বাচনী যে হলফনামা সেখানে দিয়েছে, তারপরেও আমরা প্রকাশ্যে ঘোষণা দিই, এবং যেদিন এই সংসদের মেয়াদ শেষ হবে সেদিন তারা তাদের সম্পদের হিসাব দেবে। আমরা আসলে ম্যাচ করে দেখতে চাই যে 5 বছরে তাদের সেই সম্পদ কতটুকু বেড়েছে, জ্যামিতিক হারে নাকি গাণিতিক হারে। আপনি অন্তর্বর্তী সরকারের যে একজন উপদেষ্টার বিরুদ্ধে অভিযোগ আনলেন, মানে গণমাধ্যমের বরাত দিয়ে, এবং বললেন যে আরো অনেক উপদেষ্টা রয়েছে, এরাও কিন্তু সম্পদের বিবরণী দিয়েছিলেন শেষ সময়। তাতে কি কোনো লাভ হয়? তারা তো তাদের মতো করেই দিবেন। তারা তাদের মতো করেই দিবে, এই জন্য তো বললাম তদন্ত করার দায়িত্ব সরকারের। আচ্ছা, মানে সরকার তদন্ত করলেই তো রিয়েল ফিচারটা আসবে। আচ্ছা, সরকার তদন্ত করলেই তো আমরা বুঝতে পারবো যে আসলে তিনি যে আপনার হিসাবটি দিয়েছেন এটি সঠিক নাকি সঠিক না, এটা তো জনগণের জানা দরকার। আচ্ছা, যে এই জিনিসটা যতক্ষণ না পর্যন্ত জনগণের সামনে আসবে ততক্ষণ পর্যন্ত আমরা আসলে স্বচ্ছতার যে রাজনীতি, এটা তো আসলে শেষ প্রসঙ্গ, এরপরে আমি হুমায়রা নূরকে দিয়েই শেষ করতে চাই। আপনাকে 1 মিনিট শেষ করবেন এই প্রসঙ্গটি। সাবেক স্পিকার ডক্টর শিন শারমিন চৌধুরীকে কারাগার থেকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে। আমার প্রশ্ন হলো, তাকে 4 দিন আগে যখন আটক করা হয়, গ্রেফতার করা হয়, তখন দেখানো হয় হত্যা মামলা। এই বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছিল যে তার যে অপরাধ রয়েছে সেগুলোর বিষয়ে মামলা হতে পারে, কিন্তু
এইটি তো স্পষ্টত ভুয়া মামলা। তো যদি বলি, আমার প্রশ্ন হলো যে এরকম তো আরো অনেককেই, যদি বলি আমাদের অনেক সাংবাদিকরা যারা আগের সরকারের সঙ্গে পক্ষপাতমূলক আচরণ করেছেন, হয়তো তাদের অনেক অপরাধ রয়েছে, কিন্তু সেইগুলোকে এই মামলা না করে হত্যা মামলা দিয়ে গড়ে জেলে ভরে রাখা হয়েছে। তাহলে একটা ধারাবাহিকতা শুরু হলো কিনা, যে যেগুলো জেনুইন মামলা না তাদেরকে জামিন দিয়ে মুক্তি দেওয়া হবে, নাকি এটি কি ডক্টর শিন শারমিন চৌধুরীকে একটি আলাদাভাবে দেখা হলো? না, প্রথমত হচ্ছে যে আপনার অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নেওয়ার পরে যতগুলো মামলা হয়েছে তার আমার ধারণা, আমার বিশ্লেষণ বলে 80% মামলায় আপনার ভুয়া। আচ্ছা। এবং ধরেন যে আপনার মন গড়া বা এরকম। তো এই মামলাগুলো কারা করেছে? এই মামলাগুলো অনেকাংশে করা হচ্ছে রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য। যেমন আপনার সাথে আমার ব্যক্তিগত দ্বন্দ্ব আছে, পারিবারিক দ্বন্দ্ব আছে, জমি জমানি দ্বন্দ্ব আছে, আমি একটা 2 জুলাইকে ধরেন যে আপনার বাহন হিসেবে ব্যবহার করে মামলা দিয়ে দিলাম। এই কারণেই জুলাইয়ের যে মূল স্পিরিট, এই স্পিরিটটাকে আসলে আমরা বিগত সময়ে মানে বাস্তবায়ন করতে পারি নাই এই ঢালাও মামলার কারণে। তো সেই জায়গা থেকে যারা অপরাধী এদের প্রত্যেকের বিচার হতে হবে। আমি তো মনে করি অন্তর্বর্তীকালীন সরকারের এখানে অনেকটা মানে অনেক বড় দায় আছে। আচ্ছা। কারণ তারা তাদের দায়িত্ব নেওয়ার পরে ধরেন যে কতজনকে গ্রেপ্তার করেছিল? খুব বেশি হলে 2%, এর বেশি তো না। আবার ধরেন যে যাদেরকে জামিন দেওয়া হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে, নেতা না কর্মী না, মানে যারা ফ্যাসিবাদের সাথে জড়িত। আচ্ছা। ধরেন যে ফ্যাসিবাদের সাথে যারা জড়িত 100% এর মধ্যে খুব বেশি হলে 2% আপনার আটক বা গ্রেপ্তার হয়েছিল। আচ্ছা। এর বেশি হবে না। আচ্ছা। আবার ধরেন যে যারা গ্রেপ্তার হয়, সকালে গ্রেপ্তার হলে অনেকেই বিকালে আবার বেরিয়ে আসে, এরকম ঘটনাও কিন্তু ঘটেছে ইন্টারিমের আমলে। তো সুতরাং এই জায়গা থেকে আমরা বলতে পারি যে ইন্টারিম সরকার আসলে এখানে নিজেকে ধোয়া তুলসীপাতা বা দায় মুক্তি দেওয়ারও তাদের কোনো সুযোগ নেই। ধন্যবাদ আপনাকে। হুমায়রা নূর, আপনি যদি শেষ করতেন। অনেকগুলো প্রশ্ন আবার নতুন করে করব। আচ্ছা আচ্ছা, যেটা বলে উনি শেষ করেছেন ওই প্রসঙ্গটাতে শুরু করি, তারপর আপনি বাকি প্রশ্নগুলো করলে আমি উত্তর দিব। যেটা উনি বলেছেন যে অভ্যুত্থানের পর আমরা একটা যে পরিস্থিতি দেখেছি যে রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে এই গণহত্যার সাথে বা এই 17 বছরে যে গুম খুন নানান রকম রাজনৈতিক সহিংসতার সাথে সংশ্লিষ্ট যারা, তাদেরকে যথাযথ মামলায় না দিয়ে ঢালাওভাবে ওই আওয়ামী লীগের আমলে যেমন সাপ্তাহিক কোটায় মামলা দেওয়া হতো, সেরকম এই অভ্যুত্থানের পর ইন্টারিম গভর্নমেন্টের আমলে, আমি এখন নাম বললে দোষ হয়ে যাবে, এই বিএনপির নেতাকর্মীদেরকেই দেখা গেছে যে তারা এই মামলা বাণিজ্যের সাথে জড়িয়ে পড়েছে। এবং আইনজীবীগণের মধ্যেও এইটা সবাই জানে, এটা বহুল আলোচিত একটা ব্যাপার যে মামলা দেয়া এবং পরবর্তীতে মামলা থেকে নাম কাটানো, জামিন করা, এটা একটা চক্রর মতো হয়ে গিয়েছে। এবং তারা এই কাজটা খুবই সুন্দরভাবে হ্যান্ডেল করে তাদের পকেট গরম করেছে। এবং বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের যারা পলাতক নেতারা ছিলেন তাদের কাছ থেকে চাপ প্রয়োগ করে মামলা দেওয়ার হবে বলে তাদের কাছ থেকে টাকা আদায় করা হচ্ছে। এটা বারবার করে আমরা মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করেছি, কিন্তু তারা এটা অস্বীকার করেছে। এখন যেটা সমস্যা হয়েছে, ওই সময়ও কিন্তু আমি নিজে বিভিন্ন জায়গায় বলেছি যে ঢালাওভাবে যেই কাজে সম্পৃক্ত না তাকে সেই মামলায় সম্পৃক্ত করাটা অন্যায়। তাতে করে মামলার ভ্যালুটা নষ্ট হয়ে যায়। একটা কাজে যদি 100 জন সম্পৃক্ত থাকে, আপনি সেই 100 জনকে, এটা তো মানে চাক্ষুষ প্রমাণ আছে, কে কোথায় কি করেছে সবকিছু একেবারে লাইভ ভিডিওস আছে, আপনি প্রমাণের ভিত্তিতে মানুষকে মামলা দেন, সম্পৃক্ত করেন, পরবর্তীতে তদন্তের ভিত্তিতে আরো কেউ কারো নাম উঠে আসলে তাদেরকে আপনি ইনক্লুড করেন। কিন্তু আপনি ঢালাওভাবে একটা মামলায় 500 জনের নাম যদি দিয়ে দেন, ওই মামলার ওয়েটটা নষ্ট হয় এবং মামলার কার্যক্রমও ব্যাহত হয়। তারপর ধরেন কেউ আর্থিক একটা দুর্নীতি করেছে, তার নামে আপনি একটা খুনের মামলা দিলেন, হইল। এখন আবার হাস্যকর জিনিস দেখেন, যেই দিন একজন নারীকে ওই বিবি সাউদা, হ্যাঁ বিবি সাউদাকে যেদিন, এটা তো এটা হইলো না, বিবি সাউদাকে যেই দিন ধরা হইলো তার ফেসবুক পোস্টের কারণে, আমি ধরে নিলাম যে সে ফেসবুকে যে মন্তব্য করেছে সেটা হয়তো কিছুটা মার্জিত মন্তব্য উনি করেন নাই, কিন্তু তাই বলে উনার মত প্রকাশের স্বাধীনতার বিরুদ্ধে গিয়ে উনাকে আপনি একটা মুচলেকা দেয়াইতে পারেন। আপনি তাকে যেভাবে আটক করে রাখলেন, 3 সন্তানের জননী, যিনি একজন প্রতিপত্তির মা, বেইল দিচ্ছেন, কিন্তু তার নামে তো আপনি মামলা দিচ্ছেন। মামলা দিয়ে বেইল দিলে হইলো? এই মামলাটা আপনি কিভাবে দিলেন? তাকে যে হয়রানি করলো, ওই হয়রানির ঘটনা নিয়ে যখন সমস্ত মিডিয়া পাড়া এবং রাজনৈতিক পাড়া যখন সরগরম, ঠিক তখনই এই সাবেক স্পিকারকে তখন গ্রেফতার দেখানো হলো। অপ্রয়োজনীয়। রাষ্ট্রপতি ভালো, স্পিকার খারাপ। আপনি একটা প্রশ্নের উত্তর, আপনি যে ব্যাংকিং সেক্টর নিয়ে, গ্রামীণ ব্যাংকের ইস্যু নিয়ে আপনি যেটা বলেছেন, শুনেন,
এই যে একটু আগে বললাম না যে কার প্রেসক্রিপশনে শেষ করতে হবে। কার প্রেসক্রিপশনে এই স্বরাষ্ট্রমন্ত্রী এই কাজটা করছে, গ্রামীণ ব্যাংক সংশোধন বিল ঠিক যেই সরকার ইঞ্জিনিয়ারিং করে তাদেরকে এই ক্ষমতা কাঠামোতে বসিয়েছে এবং শাহ আলম সাহেব ওই পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছে যে ট্রফি ইউনূস সাহেব যে ধন্যবাদ আপনাকে। তারেক রহমান কাছে শেষ দিয়ে করতে হচ্ছে, আসিয়েছে তাকেই ধন্যবাদ। সুবিধাগ্রস্ত করার জন্য এই এটি গ্রামীণ ব্যাংক করা সংশোধন হয়েছে। বিল করা হয়েছে এবং একইভাবে ধন্যবাদ। যেই হুমায়ুন ব্যাংক আহমেদ। লুটেরা তাদেরকে সুযোগ ধন্যবাদ দেওয়ার জন্য ফারুক ব্যাংক হাসান। রেজুলেশন অধ্যাদেশ দর্শক, করা ধন্যবাদ হয়েছে। আপনাদেরও এতক্ষণ সঙ্গে থাকবার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি, আগামীকাল দেখা হবে একই সময়ে নতুন কোনো অতিথি নিয়ে আলোচনা হবে নতুন কোনো বিষয়। সঙ্গে থাকুন।